আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সেই ইফাত আরও ৭০ লাখ টাকার গরু কিনেছিল যেখান থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন সাদিক এগ্রোর ১৫ লাখ টাকার কথিত ছাগলের ক্রেতা মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে আলোচনার সমালোচনার ঝড় বইছে ফেসবুক, ইউটিউবে। এরই ধারাবাহিকতায় এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কোরবানির ঈদের আগেই বিভিন্ন হাট থেকে তিনি ৭০ লাখ টাকার গরু কিনেছিলেন। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গেই থাকুন। এবারে জানাবো শাহজাদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ। সিরাজগঞ্জের শাহজাদপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা আর সেই শত্রুতার জেরে দুটি গ্রুপের ভয়াবহ সংঘর্ষে এক কিশোর সহ ঝরল ৩টি তাজা প্রাণ। জানাবো খুলনায় বজ্রপাতে ২ জন নিহত। খুলনার পাইকগাছা এবং বাটিয়াঘাট উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এবারে থাকছে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক রাখব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক চায় আওয়ামী লীগ। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আওয়ামী লীগ করতে চায় না। এদিকে পণ্য মজুদের শাস্তি যাবজ্জীবন রেখে আইন পাশ হচ্ছে বললেন খাদ্যমন্ত্রী। কেউ যাতে অতিরিক্ত মজুত করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সেজন্য মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এই রকেট হামলা চালালো হিজবুল্লাহ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সেই সিফাত আরও ৭০ লাখ টাকার গরু কিনেছিলেন যেখান থেকে। ঈদ শেষ হলে সাদিক এগ্রোর ১৫ লাখ টাকার কথিত ছাগলের ক্রেতা মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে আলোচনা ধরে রেখেছে কোরবানির আমেজ। একদিকে ইফাতের পরিচয় নিয়ে যেমন তৈরি হয়েছে জটিলতা, অপরদিকে সাদিক এগ্রোর কথিত বিক্রি নাটক নিয়েও চলছে আলোচনা সমালোচনা। ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত। পরে তার বাবার পরিচয় নিয়ে সংবাদ প্রকাশ এবং সাদিক এগ্রোর স্বীকারোক্তি, সবগুলো বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং সংবাদ মাধ্যমে চলছে নানা আলোচনার সমালোচনা। এবার জানা গেল ইফাতের কোরবানি বিলাসিতা। ঈদে ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে একটি ছাগল ছাড়াও ঢাকার বেশ কয়েকটি খামার এবং হাট থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন। ঢাকার আশপাশে বেশ কয়েকটি খামারে যোগাযোগ করা হলে উঠে আসে ইফাতের কোরবানি বিলাসিতার কথা। জানা যায় ঢাকার আশপাশে অন্তত ৭টি খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছিলেন ইফাত। তবে ফেসবুকে বিতর্কের মুখে সাদিক এগ্রো থেকে কেনা ওই ছাগল তিনি আর বাসায় নেননি। তবে অন্য খামারও একটি হাট থেকে কেনা পশু তিনি ডেলিভারি নিয়েছেন। জানা যায় সাদিক এগ্রো ছাড়াও ঢাকার আশপাশের পরিচিত এগ্রো, সামারাই, রাহমা ক্যাটেল ফার্ম, ব্রাউনিস, হাম্বা পাগলা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, সারা এগ্রো, বুদ্ধু ক্যাটেল ফার্ম এবং গাবতলী হাট থেকে সব মিলিয়ে ৭০ লাখ টাকার পশু কিনেছিলেন। এক খামার থেকে ক্রয় করেন ১৭ লাখ টাকা একটি গরু, আর গাবতলীর হাট থেকে কিনেছেন ১,৫৪,০০০ টাকার গরু। বাকি পশুগুলো বিভিন্ন ফার্ম থেকে ক্রয় করেন ইফাত। ইফাতকে খোঁজ করতে রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনে গেলে সেখানকার নিরাপত্তা কর্মী বলেন, ঈদের পরদিন ইফাত বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। শাহজাদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ। সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা আর সেই শত্রুতার জেরে দুটি গ্রুপের ভয়াবহ সংঘর্ষে এক কিশোর সহ ঝরল ৩টি তাজা প্রাণ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ৩টি খুনের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে। সর্বশেষ ১৯ জুন রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফলাবিদ্ধ ফরহাদ হোসেন ৪০ নামের এক কৃষকের মৃত্যু হয়। ফরহাদ উপজেলার গলা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। অপর নিহতরা হলেন একই গ্রামের খোদাবক্সের ছেলে সানোয়ার হোসেন, আব্দুল সোবহানের ছেলে তামিম হাসান গালিব। ঈদের আগের দিন এবং পরের দিন মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে সাইম এবং আখের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে
সানোয়ার হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং স্থানীয় সূত্র জানায় চরবর্ণিয়া গ্রামে সরকারি বাঁধের জায়গা দখল নিয়ে সাইম এবং আখের গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপের সমর্থকরা। ট্যাটা, ফলা এবং বর্ষা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের 40 জনেরও বেশি লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওদিন ট্যাটাবিদ্ধ হয়ে মারা যান সাইম গ্রুপের সদস্য আনোয়ার হোসেন মোল্লা। পরদিন ভোরে একই গ্রুপের কিশোর সদস্য তামিম হাসান গালিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে আখের গ্রুপের সদস্য ফলাবিদ ফরহাদ হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় সাইম গ্রুপের 2 জন এবং আখের গ্রুপের 1 জন নিহত হয়েছেন। খুলনায় বজ্রপাতে 2 জন নিহত। খুলনা পাইকগাছা ও বটিয়াঘাট উপজেলায় বজ্রপাতে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 2 জন। বৃহস্পতিবার বিকেলে ভারী বর্ষণের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বাসিন্দা শ্রীকান্ত মণ্ডল ও বাটিয়াঘাটা উপজেলার খারাবাদ এলাকার মণি চৌকিদারের ছেলে মামুন। পাইকগাছার দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, দুপুরের আগে কাজে যান শ্রীকান্ত। পরে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে তিনি একটি ঘেরের ঝুপড়ি ঘরে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয়রা জানান, দুপুরে আকাশে মেঘ দেখে মাঠে গরু আনতে যায় আল মামুন। এ সময় বজ্রপাত এবং বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে কোনো নিরাপদ জায়গা না পেয়ে সে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। জাতীয় স্বার্থ বিকিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না, ওবায়দুল কাদের। জাতীয় স্বার্থ বিকিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক চায় আওয়ামী লীগ। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আওয়ামী লীগ করতে চায় না। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে। ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান করব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হীরক জয়ন্তী উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে জনসভা সহ 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীতে আগামীকাল শুক্রবার বিকাল 3টায় শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা উপস্থিত ছিলেন। পণ্য মজুদের শাস্তি যাবজ্জীবন জেল রেখে আইন হচ্ছে খাদ্যমন্ত্রী। কেউ যাতে অতিরিক্ত মজুত করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সেজন্য মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সাইলোর বিএমইর সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সেই আলোকে কৃষি উৎপাদন বাড়াতে ভর্তুকি সহ উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করা হচ্ছে। যেখানে আগে বিঘা প্রতি 8 থেকে 10 মণ ধান হতো, এখন সেখানে 30 থেকে 35 মণ ধান হচ্ছে। কেবল প্রাকৃতিক দুর্যোগ ছাড়া দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণই নয়, বরং প্রতি বছরই উদ্বৃত্ত থাকে। তাছাড়া তিনি বলেন, প্রতি বছর দেশের 4 থেকে 4.25 কোটি টন ধান উৎপাদিত হলেও চকচকে চাল করতে গিয়ে অতিরিক্ত ছাঁটাই করা হচ্ছে। এতে চালের পুষ্টিগুণ নষ্ট হওয়ার সঙ্গে 16 লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়। তাই পুষ্টিগুণ বজায় রেখে ধান থেকে চালের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও উদ্যোগ নিয়েছে সরকার, যার সুফল মিলবে ভোক্তা পর্যায়ে। তিনি বলেন, আগামী ডিসেম্বর নাগাদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাল সংরক্ষণের জন্য স্টিল সাইলোটিট উদ্বোধন করা হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এ রকেট হামলা চালালো হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউষা রকেট এবং কামানের গোলা ছুড়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন এবং খিয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে, প্রায় 15টি রকেট ইসরায়েলের কিরিয়াত শামানা এলাকায় আঘাত এনেছে। এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরায়েলের লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ।
ইসরায়েলের এই হুমকির পর হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল, সমুদ্র এবং আকাশপথে হামলা চালাবে। সূত্র আল জাজিরা।